সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফাংশনস ইন রিয়েল ফিল্ড। আসলে ফাংশনকে আমরা বিভিন্নভাবে সংজ্ঞায়িত করে থাকি, বিভিন্নভাবে ফাংশনের প্রয়োগ আমরা দেখি। তার মধ্যে আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সেট ব্যবহার করে কিভাবে ফাংশনকে সংজ্ঞায়িত করা যায় এবং ফাংশনকে আমরা কিভাবে বুঝতে পারি সেই বিষয়টি নিয়ে আমরা আজকের আলোচনা করব। আজকের এই আলোচনা শেষে প্রিয় শিক্ষার্থীরা জানতে পারবে ফাংশন কি, ফাংশনের ডোমেন, কোডোমেন এবং রেঞ্জ কিভাবে নির্ণয় করতে হয়, বা ডোমেন, কোডোমেন এবং রেঞ্জ কাকে বলে। এই আলোচনার শুরুতে আমরা এরকম যদি একটি কোনো ইমেজ চিন্তা করি, তাহলে একটি ইমেজের যে কোনো সোর্স অফ লাইট যদি কোনো দিক থেকে যদি আলো পড়ে, তাহলে কিন্তু তার একটা ছবি আমরা দেখতে পাই। এখানে প্রিয় পাঠক একটা জিনিস আমরা সবসময় খেয়াল করি যে একটি বিষয়ের ছায়া কিন্তু আমরা একটিই দেখতে পাই, এবং কেমন কতটুকু ছায়াটি কত বড় হবে বা কতটি ছোট হবে সেটা নির্ভর করবে সোর্স অফ লাইটের উপরে। আলো কোন দিক থেকে পড়েছে তার উপরে ভিত্তি করে এই ছায়াটি বড় বা ছোট হবে। আমরা এরকম যদি আরও কিছু বিষয় চিন্তা করি, একটি গাছের ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে গাছের এই যে একটি পাতা, এই পাতার যে একটি ছায়া পড়েছে, এই ছায়াও কিন্তু একটিই ছায়া পড়েছে, এবং এই ছায়াটি কতটুকু বড় হবে কতটুকু ছোট হবে সেটা যেদিক থেকে সূর্যের আলো পড়েছে বা চাঁদের আলো পড়েছে বা যেদিক থেকে আলো পড়েছে সেই আলোর উপর ডিপেন্ড করবে এর ছায়াটি কত বড় হবে। এবং ছায়াটির আকারটি কিন্তু হবে পাতার আকারের মতোই। তো এরকম করে দুনিয়াতে এরকম আমরা অনেক জিনিস খুঁজে পাই যে যার একটির ছায়া একটিই হয়, একটির ইমেজ যেটাকে আমরা বলতে পারি, বা একটি ছায়া বলি, শ্যাডো বলি, একটির ছায়া একটিই হয় এবং সেটি ডিপেন্ড করে সোর্স অফ লাইটের উপরে কত বড় বা ছোট হবে। গণিতে এরকম অনেক প্রয়োগ রয়েছে, আমরা এরকম একটি প্রয়োগ লক্ষ্য করি। একটি বর্গক্ষেত্র যার এক বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, আমরা কিন্তু সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের জন্য আমরা এরকম একটি সূত্র ব্যবহার করতে পারি, এ সমান এল স্কোয়ার। এল হচ্ছে এখানে লেন্থ অফ এ সাইড। এখন যদি একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য যদি 1 হয়, তাহলে তার ক্ষেত্রফল হয় 1। এখানে আমরা এল এর মান বসিয়ে দিই। এল সমান যদি 1 হয়, তাহলে এল এর মান 1 বসালে এর মান পাই 1 স্কোয়ার, অর্থাৎ 1। আমরা যদি এল এর মান যদি 2 বসাই, অর্থাৎ কোনো বর্গক্ষেত্রের এক বাহু যদি 2, যে কোনো একক, সেন্টিমিটার হোক, মিটার হোক, বা অন্য কোনো যে কোনো এককে যদি হয়, তাহলে আমরা 2 এককের জন্য আমরা কিন্তু এখানে এল এর মান যদি 2 বসিয়ে দেই, তাহলে এই বর্গক্ষেত্রের মান হচ্ছে 2 স্কোয়ার, অর্থাৎ 4 একক। তাহলে এল এর একটা মানের জন্য এল এর মান যদি 1 লিখি, এর কিন্তু একটি মানই পাচ্ছি। এল এর মান যদি 2 লিখি, এর মান 4 পাচ্ছি। অর্থাৎ এল এর একটি মানের জন্য এর মান একটিই হচ্ছে, এবং সেই মানটি এল এর মানের উপরে এর মান ডিপেন্ড করছে। তার এই জন্য আমরা এরকম একটি সমীকরণের ক্ষেত্রে এলকে আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট বা মুক্ত চলক, আর একে বলি ডিপেন্ডেন্ট। কার উপর ডিপেন্ডেন্ট? এল এর উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ এটা অধীন চলক, এল এর উপরে নির্ভর করছে। এ সমান এল স্কোয়ার একটি সমীকরণ, যেখানে এল হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস আর এ হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং এর মান ডিপেন্ড করছে এল এর উপরে, এবং এল এর একটি মানের জন্য আমরা কিন্তু এর একটি মানই পাই। তেমনিভাবে এরকম যদি আরেকটি সমীকরণ চিন্তা করি, সি সমান 2πr। সি হচ্ছে সার্কামফারেন্স অফ এ সার্কেল, এটা কিন্তু আর এর মানের উপর ডিপেন্ড করে। আর যদি 1 একক হয়, তাহলে আমরা পাই তার যে বৃত্তের ব্যাসার্ধ 1 একক, সেই বৃত্তের পরিধি আমরা পাই 6.28 একক। যদি কোনো সেই বৃত্তের ব্যাসার্ধ যদি 2 একক হয়, তার পরিধি পাই 12.57 একক। এমনিভাবে আর এর ভিন্ন ভিন্ন মানের জন্য, অর্থাৎ এখানে যে সি সমান 2πr, এখানে আর এর ভিন্ন ভিন্ন মানের জন্য সি এর মান পাই। এখানে আমরা একটি জিনিস খেয়াল করি, আর এর একটি মানের জন্য সি এর কিন্তু একটি মানই পাই। এবং আরেকটি বিষয় হচ্ছে আর এর মানের উপর নির্ভর করবে সি এর মান কত হবে। তাহলে আমরা এটাকে এভাবে বলতে পারি যে আর এবং সি এরা কিন্তু একটার সাথে একটা রিলেশন রয়েছে। আমরা যদি এখন আর এর মান দিয়ে আর এর মানকে একটা সেট এবং আর এর মানের উপর ভিত্তি করে সি এর মান যেটা পাই সেটাকে যদি আরেকটা সেট আমরা এইভাবে সেট আকারে লিখি, এবং আমি সেট দুটি নাম দিই, আর এর মান দিয়ে যেটা পাই সেই সেটটার নাম হচ্ছে
এ সেট এবং আর এর মানের জন্য সি এর যে সেট পাই সেটার নাম দিলাম বি সেট। এখানে এ সেট এবং বি সেটের মধ্যে কিন্তু একটা গভীর সম্পর্ক রয়েছে। এ সেটের একটা মানের জন্য বি সেটে কিন্তু আমরা একটা উপাদান পাচ্ছি। এ সেটের মান 1 এর জন্য বি সেটে পাচ্ছি 6.28, এ সেটের মান 2 এর জন্য বি সেটে পাচ্ছে 12.57। এভাবে করে এ সেটের একটি মানের জন্য আমরা কিন্তু বি সেটে একটি মান পাই সবসময়। এবং এখানে একটা জিনিস লক্ষণীয় যে এ সেটের মান পরিবর্তন হলে বি সেটের মানও পরিবর্তন হচ্ছে, এবং এ সেটের একটা মানের জন্য আমরা বি সেটে কিন্তু একটা মানই পাচ্ছি। তো এরকম করে আমরা অনেক সময় একটা সেটের সাথে আরেকটা সেটের যে এইরকম যদি রিলেশন পাই যে এ সেটের একটা মানের জন্য বি সেটে একটা মান পাই, এদের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কটাকে যদি আমরা এফ দ্বারা প্রকাশ করে থাকি, এখানে কিন্তু এ সেটের উপর নির্ভর করছে বি সেটের মান। আমরা এই সেটটাকে এই রিলেশনটাকে আমরা যদি এফ দ্বারা প্রকাশ করি, এফটাকেই বলা হয় ফাংশন। কার ফাংশন? এ সেট হতে বি সেটের ফাংশন। আমরা এটাকে এইভাবে লিখে থাকি, এফ ফ্রম এ ইন্টু বি, অর্থাৎ এখানে এফ কে বলি ফাংশন। কেমন ফাংশন? এ সেট হতে বি সেটে ফাংশন। এখানে কিন্তু আর এর মানের উপর ভিত্তি করে, আর এর মান কিন্তু এ সেট, এবং আর এর মানের উপর ভিত্তি করে সি এর যে মান পরিবর্তন হচ্ছে সেইটার নাম দিয়েছি আমরা বি সেট। অর্থাৎ এ সেট কি? আর এর ভ্যালু, আর বি সেট কি? আর এর ভিন্ন ভিন্ন ভ্যালুর জন্য সি এর যে মান পাই সেটা হলো আমাদের বি সেট। তাহলে এফ ফ্রম এ ইন্টু বি, এইটা হচ্ছে আসলে এফ হচ্ছে ফাংশন। এফকে আমরা এখানে বলি ফাংশন এ সেট হতে বি সেটে। অর্থাৎ এ এবং বি যে দুটি সেট, এই দুটি সেটের মধ্যে এমন একটি রিলেশন আছে যেখানে এ সেটের একটি মানের জন্য বি সেটে একটি মাত্র বাস্তব মান পাওয়া যায়, এবং এই এ এবং বি সেটের মধ্যে এই যে রিলেশন, এটাকে আমরা বলি ফাংশন, এবং যাকে আমরা এরকম একটা নোটেশন দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে এই ফাংশন নিয়ে আরেকটু আলোচনার জন্য আমরা ফাংশনের সংজ্ঞাটা সংজ্ঞায়িত করে নিই। তাহলে ফাংশনকে আমরা কিভাবে বলতে পারি? এফ কে এ সেট হতে বি সেটে ফাংশন বলা হয় যদি এবং কেবল যদি। এই যদি এবং কেবল যদি কথাটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ। ইংলিশে আমরা বলি ইফ অ্যান্ড অনলি ইফ, অর্থাৎ দেয়ার ইজ নো অল্টারনেটিভ। মানে এ সেটের একটা উপাদানের জন্য বি সেটে উপাদান পাবো না, তাও হবে না। এ সেটের একটা উপাদানের জন্য বি সেটে দুইটি উপাদান পাবো, তাও হবে না। যদি এবং কেবল যদি এ সেটের একটি উপাদানের জন্য বি সেটে কেবলমাত্র একটি উপাদান বিদ্যমান থাকে, তাহলে আমরা এফ কে বলা হবে ফাংশন, এবং যাকে আমরা এরকম একটা প্রতীক দ্বারা লিখে থাকি। এখন এই ফাংশনকে আরেকটি উদাহরণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। একটা বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্তদের পুরস্কার দেওয়ার সময় যারা পুরস্কার পেয়েছে তাদের পিতাকে ডাকা হচ্ছে, ধরা যাক এরকম একটি ঘটনা। এখন একজন স্টুডেন্ট, তার নাম হচ্ছে এ। আমরা যদি এই স্টুডেন্টের নাম এ, যে এক্স যে স্টুডেন্ট, সেই এক্স স্টুডেন্টকে যদি ডাকা হয়, তাহলে আমরা খেয়াল করি যে এক্স যে স্টুডেন্ট তার পিতা হচ্ছে এ। তাহলে এক্স এর জন্য এ কে পেলাম। ওয়াই একজন স্টুডেন্ট, তার পিতা হচ্ছে সি। জেড আর একজন স্টুডেন্ট, তার পিতা হচ্ছেন বি। তাহলে এই স্টুডেন্টের যে সেট, তাকে আমরা বলেছি এ সেট, পুত্রের সেট, আর বি সেট বলেছি আমরা পিতার সেট। তাহলে পিতা, একজন পুত্রের জন্য একজন পিতা পেয়েছি আমরা। এই পিতা এবং পুত্রের মধ্যে যে সম্পর্ক, সেটাকে এফ দ্বারা প্রকাশ করেছি। সেইটি হলো আমাদের ফাংশন এফ ফ্রম এ ইন্টু বি। যে এখানে এ হচ্ছে পুত্রের সেট, বি হচ্ছে পিতার সেট, এবং এই দুটি সেটের মধ্যে যে রিলেশন, সেটা আমরা এফ দ্বারা প্রকাশ করেছি। আমরা এই এফটাকেই বলছি ফাংশন, এবং এটাকে এভাবে পড়ি, এফ ফ্রম এ ইন্টু বি। বাংলায় বলি এফ একটি ফাংশন এ হতে বি সেটে। এরকম একটি আরো আমরা অনেক উদাহরণ দিতে পারবো। আমরা যদি এরকম একটি সমীকরণ y সমান 2x প্লাস 1, এরকম একটি সমীকরণের x এর মানের সেটকে আমি ক্যাপিটাল X দিয়ে লিখেছি, এবং x এর মানের জন্য y এর যে মান পাই সেটাকে ক্যাপিটাল Y দিয়ে লিখেছি, এবং এই দুটোর মধ্যে যদি এরকম সম্পর্ক যে x এর একটা মানের জন্য y এর একটি মান পাচ্ছি, তাহলে এটাকে ফাংশন বলবো। আমরা এই সংখ্যাটি আমরা অন্য আরেকটি ক্লাস আলোচনা করব। আজকে আমরা এই সমীকরণ দিয়ে যাব না, আমরা আজকে সেটের মধ্যেই থাকতে চাই। তা আমরা আরেকটু সেট দিয়ে আরো কয়েকটি উদাহরণ লক্ষ্য করি। এখানে আমরা 5টি রিলেশন এভাবে নিয়েছি, আসলে এটা ফাংশন কিনা আমরা সেটা যাচাই করি। প্রথমে F1 যেটি সম্পর্কটা লিখেছি, এখানে আমরা খেয়াল করি, আমরা কিন্তু একটু আগে বলেছিলাম যে এ সেটের উপাদান হচ্ছে পুত্রের সেট, বি সেটের উপাদান হচ্ছে পিতার সেট। আমরা একটু খেয়াল করি যে এটা
পুত্র এবং পিতার যে রিলেশনটা আমরা বলেছিলাম, সেই রিলেশনটা সবগুলো সেট রিলেশন এই যেখানে যে পাঁচটি নিয়েছি তার মধ্যে এক্সিস্ট করে কিনা। যদি এক্সিস্ট করে তাহলে সেটি ফাংশন, এক্সিস্ট না করলে সেটি ফাংশন হবে না। আমরা এ সেটের একটি উপাদান এক্স, অর্থাৎ একজন পুত্র এক্স, তার পিতাকে এ, ওকে, একজন পুত্রের জন্য একজন পিতা পাওয়া গেল। এ সেটের উপাদান অর্থাৎ পুত্র হচ্ছে ওয়াই, তার পিতা হচ্ছে সি, একজনের জন্য একজন পাওয়া গেল। এ সেটের উপাদান অর্থাৎ পুত্র হচ্ছে জেড, তার জন্য পিতা হচ্ছে বি, একজনের জন্য একজন পাওয়া গেল। সুতরাং এটি ফাংশন। F2 এর দিকে খেয়াল করি, এক্স এর পিতা হচ্ছে এ, কোনো সমস্যা নেই। ওয়াই এর পিতা বি এবং ডি, নাউজুবিল্লাহ, একজন পুত্রের দুইজন পিতা হতে পারে না, সুতরাং এটি ফাংশন নয়, এটা হতে পারে না। F3, এক্স যে পুত্র তার পিতা হচ্ছে এ, ওয়াই যে পুত্র তার পিতা হচ্ছে বি, জেড যে পুত্র তার পিতা হচ্ছে বি। এটা কি হতে পারে? পারে, কারণ একজন পিতার দুজন পুত্র থাকতেই পারে, সুতরাং এটি ফাংশন। F4, এক্স যে পুত্র তার পিতা হচ্ছেন এ, ওয়াই পুত্র তার পিতা হচ্ছেন বি, জেড পুত্র তার পিতা হচ্ছেন সি, টি পুত্র তার পিতা নাই, পিতা ছাড়া পুত্র হতে পারে? পারে না। সুতরাং এই ফাংশন, এটা কি আমরা ফাংশন, এই সম্পর্কটাকে ফাংশন বলবো না, এটা ফাংশন হয়নি। আবার F5, এক্স তার পিতা হচ্ছেন এ, ওয়াই পিতা হচ্ছেন বি, ওয়াই পিতা হচ্ছেন ডি, জেড পিতা হচ্ছেন বি, সি একজন পিতা আছেন যার পুত্র নাই, তো পুত্র ছাড়া পিতা থাকতেই পারে, সুতরাং এটি কোনো অসম্ভব কোনো বিষয় নেই, সুতরাং এটিও ফাংশন। প্রিয় পাঠক, এখানে কিন্তু পিতা পুত্র দিয়ে আমরা মনে হয় এই ফাংশনের এই সংজ্ঞাটি খুব ক্লিয়ার করে আমরা বুঝতে পারি যে একজন পিতার দুজন পুত্র থাকতে পারে, কোনো পুত্র থাকতে পারে না যার পিতা নাই, পিতাবিহীন কোনো পুত্র হতে পারে না। তাহলে আমরা এখান থেকে পেলাম F1, F3 এবং F5 ফাংশন। আমরা এটিকে শুধু তাহলে যেটা ফাংশন সেটাকে একটু আলাদা করে লিখি, যেটা ফাংশন নয় সেটা বাদ দিয়ে আমরা তাহলে পেলাম F1, F3 এবং F5 ফাংশন। এই ফাংশন থেকে আমার মনে হয় ফাংশনের সংজ্ঞা সকলে এখন বুঝতে পেরেছ। এখন আমরা ফাংশন থেকে ফাংশনের ডোমেন, কোডোমেন এবং রেঞ্জ নিয়ে আলোচনা করব। এখানে কিন্তু যে তিনটি F1, F3 এবং F5 নিয়েছি, তিনটি কিন্তু ফাংশন, যেটা ফাংশন না সেটা কিন্তু আমরা বাদ দিয়েছি। এই ফাংশনের প্রথম, এখানে কিন্তু ফাংশনটাকে একটু বলতে হবে। আমরা যদি একটু আগে আমরা এটা আলোচনা করেছি, আমরা এইভাবে লিখেছি f from a into b, অর্থাৎ a সেট হতে b সেটে ফাংশন। এখানে এই a সেটের উপাদানকে বলি আমরা ডোমেন এবং b সেটের উপাদানকে বলি কোডোমেন। অর্থাৎ যদি ফাংশন হয় f from a into b, যদি ফাংশন হয় তাহলে a সেটের প্রত্যেকটা সেটের ক্ষেত্রেই এ সেটের উপাদানগুলোকে আমরা বলবো ডোমেন এবং বি সেটের উপাদানকে আমরা বলবো কোডোমেন। আমরা এইভাবে সাধারণত এটাকে লিখে থাকি, ডোমেন যেটাকে আমরা ডি সাফিক্সে এফ দিয়ে লিখে থাকি। F1 এর ডোমেন হচ্ছে এক্স ওয়াই জেড, আমরা সেটকে কমা কমা দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এভাবে লিখে থাকি। তাহলে F1 ফাংশনের ডোমেন হচ্ছে এক্স ওয়াই জেড। F3 ফাংশনের ডোমেনও আমরা এখানে একই রয়ে গেছে অবশ্যই এক্স ওয়াই জেড। F3 ফাংশনের ডোমেনও এক্স ওয়াই জেড। কোডোমেনের ক্ষেত্রে আমরা বলি বি সেটের উপাদানকে আমরা বলছি কোডোমেন। F1 ফাংশনের কোডোমেন হচ্ছে এবিসি। একইভাবে F3 এর কোডোমেন হচ্ছে এবি, F5 এর কোডোমেন হচ্ছে এবিসিডি। অর্থাৎ বি সেটের সকল উপাদানকে আমরা বলি কোডোমেন এবং এ সেটের সকল উপাদানকে বলি রেঞ্জ। অনেকেই কিন্তু বি সেটের উপাদান শুনলেই এটাকে রেঞ্জ বলে থাকে, যে এ সেটের উপাদান ডোমেন, বি সেটের উপাদান রেঞ্জ। নো, এ সেটের উপাদান ডোমেন, বি সেটের উপাদান কোডোমেন। তাহলে রেঞ্জ কি? রেঞ্জ হচ্ছে বি সেটের মধ্যে অর্থাৎ কোডোমেনের মধ্যে যদি কোনো উপাদান থাকে যে উপাদানটি ডোমেনের কোনো উপাদানের অনুষঙ্গী উপাদান নয়, সেটি হবে শুধু কোডোমেন, সেটি রেঞ্জ হতে পারবে না। রেঞ্জ হচ্ছে ডোমেনের মধ্যে যে সকল উপাদান কোডোমেনের মধ্যে যে সকল উপাদান ডোমেনের অনুষঙ্গী, সেই সকল উপাদানকে আমরা বলবো রেঞ্জ। অর্থাৎ এটি একটি কোডোমেন, কিন্তু সে কিন্তু এক্স যে ডোমেন তার ছায়া, তার ইমেজ, তার শ্যাডো,
তাহলে এটি রেঞ্জও আমরা বলতে পারি। তেমনিভাবে বি, সি এগুলো প্রত্যেকটি কোডোমেনও রেঞ্জও। F3 ফাংশনের জন্য এখানে লক্ষ্য করি এ এবং বি এটা কোডোমেনও রেঞ্জও, কিন্তু F5 ফাংশনের জন্য এখানে আমরা খেয়াল করি সি যে উপাদানটি আছে, এই সি যে পিতা আছেন, যে পিতার কোনো সন্তান নাই, এই সি তাহলে কোডোমেন হবে কিন্তু রেঞ্জ নয়, কারণ কারোর ছায়া, কারোর শ্যাডো তিনি নন। সেজন্য এই সি উপাদানটি কোডোমেন আর রেঞ্জ যের ক্ষেত্রে একটু খেয়াল করতে হবে যে উপাদানটির ডোমেনের অনুষঙ্গী সেটি রেঞ্জ, যেটি ডোমেনের অনুষঙ্গী নয় কিন্তু বি সেটের উপাদান সেটা কেবলমাত্র কোডোমেন। তাহলে কোনো কোনো ক্ষেত্রে যেমন F1 ফাংশনের ক্ষেত্রে কোডোমেন আর রেঞ্জ কিন্তু একই, F3 ফাংশনের জন্য কোডোমেন আর রেঞ্জ কিন্তু একই, F5 ফাংশনের জন্য কোডোমেন আর রেঞ্জ এক নয়। অর্থাৎ কখনো কখনো কোডোমেন আর রেঞ্জ একই হতেও পারে, নাও হতে পারে, এটি খেয়াল রাখতে হবে। আমরা মনে হয় ডোমেন, কোডোমেন এবং রেঞ্জ নির্ণয়ের জন্য এটি অনেক সহজ বুদ্ধি। আমরা যখন ফাংশন নির্ণয় করতে পারবো তখন ফাংশনের যে সেট হতে ফাংশন, এ সেট হতে ফাংশন আমরা এখানে বলেছি এ সেটের সকল উপাদান হচ্ছে ডোমেন, বি সেটের সকল উপাদান হচ্ছে কোডোমেন, এবং বি সেটের অর্থাৎ কোডোমেনের মধ্যে যে সকল উপাদান ডোমেনের অনুষঙ্গী সেই সমস্ত উপাদানকে আমরা বলি রেঞ্জ। প্রিয় পাঠক, এটি আজকে আমাদের আলোচনার বিষয় ছিল। আজকের এই আলোচনার পরে আমাদের একটি প্রশ্ন রয়েছে, নিচের কোনটি ফাংশন, আমরা নিচে কয়েকটি রিলেশন দিয়েছি, তার মধ্যে কোনটি ফাংশন, এবং ফাংশন যদি হয় তার ডোমেন, কোডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলেছি। এটি আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।